ঘন ঘন প্রস্রাব হওয়া এটি খুব সাধারণ একটি সমস্যা পুরুষ বা নারীর জন্যে। এই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা নিয়ে যখনই কোনো ডাক্তারের কাছে কোনো নারী বা পুরুষ যায়, মানে রোগীটা যায়, তখন ডাক্তার সাহেব মনে করেন তার ইনফেকশান হচ্ছে, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। হয়তো কিছুটা ভালো হলো অথবা হলো না, আবার একটা ডাক্তারের কাছে যায়, সেও অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় কোনো পরীক্ষা ছাড়াই। আমাদের কাছে যখন আসে ততদিনে তার ৩-৪ জন ডাক্তার ভিজিট করা হয়ে গেছে এবং এসেই যে কথাটি রোগী বলে তা হলো, স্যার আমাকে যেন অ্যান্টিবায়োটিক দেন না, আমি অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, 1 বছর 2 বছর থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আর খেতে পারবো না। আমরা আশ্বস্ত করি, না রে বাবা, অ্যান্টিবায়োটিক আমি দিচ্ছি না, আগে দেখি যে কেন তোমার প্রস্রাব ঘন ঘন হচ্ছে। প্রস্রাব ঘন হওয়ার কারণ, হ্যাঁ, ইনফেকশান একটি কারণ। ইনফেকশান হলে ঘন ঘন প্রস্রাবের সাথে প্রচণ্ড জ্বালা পোড়া হবে। প্রস্রাব বের করার সময় যখন আপনি প্রস্রাব করবেন তখন অনেক জ্বালা পোড়া হবে, অথচ এইসব রোগীগুলির বেশিরভাগই জ্বালা পোড়া থাকে না। আর জ্বালা পোড়া থাকলেও সে এসে বলবে যে আমার কেবল প্রস্রাব করার সময় জ্বালা পোড়া না, আমি যখন চুপচাপ একা একা বসে থাকি ঘরের মধ্যে তখনও জ্বালা পোড়া করে, আমি যখন শুয়ে থাকি তখনও জ্বালা পোড়া করে। মেয়েরা এসে বলবে আমার তলপেট জ্বালা পোড়া করে। এরকম মানেই হচ্ছে তার প্রস্রাবে ইনফেকশান নয়, তার অন্য সমস্যা আছে। পুরুষদের আরও জায়গায় ইনফেকশান হতে পারে, প্রস্টেটিক ইনফেকশান হলেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাব হতে পারে। কাজে প্রস্টেটিক ইনফেকশান আছে কিনা সেটা দেখতে হবে। প্রস্রাবের পথে বাধা হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। প্রস্রাবের রাস্তা চিকন হয়ে গেলে বা সরু হয়ে গেলেও প্রস্রাবের রাস্তার থেকে এই জ্বালাপোড়া রোগ হতে পারে। তাহলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে আমাদেরকে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে কী কারণে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তা ইনফেকশানের কারণে, নাকি প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে, নাকি প্রস্রাবের রাস্তায় অথবা কিডনির নলের মধ্যে, মানে ইউরেটারের শেষ অংশে পাথর থাকলেও এরকম সমস্যা হতে পারে। আবার মেয়েদের গর্ভে সন্তান আসার প্রথম 3 মাসের মধ্যেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আবার মেয়েদের পেলভিক ইনফ্লামেশনস হলেও এই সমস্যাটা হতে পারে, ঘন ঘন প্রস্রাব। আবার আপনার যদি মন খারাপ থাকে তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে, অথবা অ্যাংজাইটি আছে আপনার, যেমন কালকে আপনার পরীক্ষা আছে, ভাইভা আছে, এমনকি বিয়ে লেগেছে, তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। কাজেই ডাক্তারকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে কেন ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আর যদি ইনফেকশান হয় তাহলে অবশ্যই প্রস্রাবের পরীক্ষা, বিশেষ করে কালচার ও সেন্সিটিভিটি, এই টেস্টটি ছাড়া কখনো আন্দাজের উপর ভর করে অ্যান্টিবায়োটিক দেবেন না। আমাদের দেশের বেশিরভাগ রোগীরই যাদের ইনফেকশান আছে তাদের নানান ওষুধে প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে, মানে ব্যাকটেরিয়াগুলি ওপরে কোনো ওষুধ কাজ করছে না, আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। তো সেই যদি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে আপনার ইনফেকশান হয় তাহলে উপযুক্ত কালচার করে উপযুক্ত ঔষধটি বের করে নিয়ে নির্ধারিত ডোজে বা পরিমাণে নির্ধারিত দিন পর্যন্ত অবশ্যই রোগীকে খাওয়াতে হবে। আর কালচার সেন্সিটিভিটিতে যদি এই ইনফেকশান না ধরা পড়ে, রোগ জীবাণু না বের হয়ে আসে, তাহলে ইনফেকশান হতে পারে, কিন্তু সেটা টিবি ইনফেকশান। যদি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা যেটি আমরা সাধারণ পরীক্ষা বলি, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা হয় যে ওখানে প্রচুর রক্ত যাচ্ছে, কিন্তু কালচার সেন্সিটিভিটি নেগেটিভ, মানে কালচারে কোনো জীবাণু ধরা পড়ছে না, তাহলে অবশ্যই আমরা ধরে নেব যে আপনার টিবি হয়েছে। টিবি হলেও আপনার প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব তলপেটে জ্বালা পোড়া এবং ঘন ঘন প্রস্রাব দিনে এবং রাত্রে, এমনকি 5 মিনিট পর পরও মানুষ প্রস্রাব করে, তাহলে তখন কি চিকিৎসা করতে হবে? তখন আপনার টিবির চিকিৎসা করতে হবে। অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন যে টিবি তো হয় লাংসে বা বুকে, এটি নয়। টিবি শরীরের যে কোনো অঙ্গে হতে পারে, আর কিডনি, ইউরেটার, প্রস্রাবের থলিতে তো টিবি হতেই পারে। আবার প্রস্রাবের থলিতে যদি ক্যান্সার হয়, আমরা বলি কার্সিনোমা ইন সিটু, মানে যে ক্যান্সারগুলি আলট্রাসোনোগ্রামে ধরা যাচ্ছে না, উঁচু হয়নি তেমন, কেবলমাত্র সিস্টোস্কোপিক এক্সামিনেশান বা মেশিন দিয়ে পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের থলিতে ক্যান্সার হয়েছে, সেটি হলেও কিন্তু প্রচণ্ড জ্বালাপোড়া হবে সব সময় এবং আপনাকে বারবার প্রস্রাব করতে যেতে হতে পারে, এমনকি প্রস্রাব দিয়ে রক্তও বেরিয়ে যাবে। আর প্রস্রাবের রাস্তা শুরু হয়ে গেলেও যখন আপনি কুথে কুথে পেশাব করবেন তখনও আপনার এই রোগটি দেখা দিতে পারে যে প্রস্রাবের রাস্তা শুরু হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া।
তাহলে দেখা গেল যে স্ট্রিকচার ইউরেথ্রা যদি হয় তাহলে অপারেশন করতে হবে এবং তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। আপনার যদি টিবি হয় তাহলে টিবির চিকিৎসা করতে হবে। আর যদি আপনার পেশাবের থলিতে ক্যান্সার হয়, মানে কার্সিনোমা ইন সিটো হয়, তাহলে তার চিকিৎসা করতে হবে। আর যদি স্টোন হয়, মানে পাথর হয় প্রস্রাবের থলিতে, তাহলে পাথরটিকে বের করে নিয়ে আসতে হবে। আর যদি ইনফেকশান হয় কেবলমাত্র, তখনই আপনি ইনফেকশানটার জন্যে রোগ জীবাণু বের করবেন। কিভাবে বের করবেন? সেটি হলো প্রস্রাবের কালচার এবং সেন্সিটিভিটি পরীক্ষা। এই পরীক্ষায় যে রোগ জীবাণু ধরা পড়বে তার জন্যে উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট দিন পর্যন্ত খাইয়ে দেবেন, তবেই ভালো হয়ে যাবেন। আর যাদের ইনফেকশান ঘন ঘন হচ্ছে, ডাক্তার সাহেবরা তাদেরকে বারবার পানি খেতে উপদেশ দেন, পানি স্বল্পতা যেন শরীরে না ঘাটতি হয়। আপনি জিজ্ঞেস করবেন যে কতখানি পানি খাবেন? আমরা বলি যে কমপক্ষে 2 লিটার প্রস্রাব বের হয় এই পরিমাণ পানি খেতে হবে। সুতরাং কতখানি পানি খাবেন সেটি আমরা বলতে পারবো না, কারণ একজন রিক্সাওয়ালা যে সারাদিন ঘামছে, সে হয়তো 5 লিটার খাওয়ার পরে 2 লিটার প্রস্রাব হবে। আর যিনি অফিস কর্মকর্তা, অফিসের এসির মধ্যে কাজ করছেন, সারাদিন এসির মধ্যে থাকছেন, মোটেও ঘামছেন না, তাকে 2.5 লিটার খেলেই 2 লিটার প্রস্রাব তৈরি হবে। কাজেই আপনি নির্ধারণ করুন যে আপনার জন্য কতখানি পানি দরকার। আমরা বলে দেব কমপক্ষে 2 লিটার প্রস্রাব হতে হবে। হ্যাঁ, 2 থেকে 2.5 লিটার 3 লিটার প্রস্রাব হলে আরও ভালো থাকবেন, সেই পরিমাণ পানি আপনি খাবেন। কিন্তু একসাথে অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে 3-4 গ্লাস পানি খায়, এটি খারাপ অভ্যাস, কারণ তখনই অসমোটিক ডায়ুরেসিস বা প্রচুর প্রস্রাব তৈরি হয় এবং আপনাকে বারবার বাথরুমে যেতে হতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে। আপনি অফিসে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন, রাস্তাঘাটে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন বারবার প্রস্রাব হওয়ার কারণে। কাজেই একসাথে 1 গ্লাসের বেশি পানি খাবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।